এই সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। এর আগে আমার ভাই যেটা বলেন বিদ্যুতের সংকট, ওই জ্বালানি তেলের সংকট, জাতীয় কমিটি করা হলো সরকারি দল বিরোধী দলকে নিয়ে, হঠাৎ করে পেট্রোল পাম্পের লাইন গায়েব হয়ে গেল। তা আমি সরকারের প্রতি আহ্বান জানাই, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সরকারকে এমনিও বলেছি, সরাসরিও বলেছি যে একটা জাতীয় কমিটি করেন এই সংকট থেকে উত্তরণের জন্য। সেখানে সরকারি দল বিরোধী দলকে নেন, যারা জ্বালানি বিশেষজ্ঞ তাদেরকে যুক্ত করেন এবং এই সংকট থেকে উত্তরণ ঘটান। দ্বিতীয়ত দেখেন, এই যে অবসর ভাতার কথা আমার ভাই এটা ক্রিটিসাইজ মূলক মানে একটা অ্যাঙ্গেল থেকে এটা বলেছেন, এটা কিন্তু সরকারের একটা বড় অ্যাচিভমেন্ট। 2022 সাল থেকে আমার এই বেসরকারি শিক্ষকরা কিন্তু এই অবসর ভাতা পায় নাই, তারা অত্যন্ত কষ্টে ছিল। আমার কাছে শত শত ফোন আসে, আমাদের কার্যালয়ে প্রতিদিন কত শিক্ষক এসে সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকে যে ভাই আপনি একটু সুপারিশ করে দেন, একটু বলে দেন। তাদের কষ্টটা আমরা ফিল করি। তো যাই হোক, আজকের এই সরকার এবং আজকের ইনি যে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, বিশেষ করে এই উদ্যোগটার পিছনে সবচেয়ে বেশি কাজ করেছেন শিক্ষা সচিব জনাব আব্দুল খালিক সাহেব। 2100 কোটি টাকা প্রাথমিকভাবে তারা কিন্তু দিয়েছেন অলরেডি, এবং আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই পুরো টাকা তারা পে করে দেওয়ার অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন। এটা একটা গুড অ্যাচিভমেন্ট বলতে পারেন। এই প্রত্যেকটা অ্যাচিভমেন্টকে যদি আপনারা ওই বিরোধিতা করার খাতিরে বিরোধিতা করা, যেটা এটা আসলে উচিত না। তৃতীয়ত দেখেন, এই যে অ্যাড্রেস করার বিষয়টা, আমরা আসলে বাংলাদেশে অ্যাকনোলেজমেন্ট করতে পারি না। ইটস এ বিগ প্রবলেম আমাদের রাজনীতিতে। অ্যাকনোলেজমেন্ট করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেমন সরকারি দলের নেতাদের কথা আমরা বলি যে এক একজন নেতা কে আগে দাঁড়িয়ে কত মানে বেফাস কথা বলে নিজেদেরকে জাহির করবে, এর একটা রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। জ্বালানির সংকটের সময় আমরা দেখেছি, এখনো এটা চলমান। এক এক মন্ত্রী এক এক রকম বক্তব্য দেয়, আসলে এগুলো করা উচিত না। সরকারি দলের এখানে পার্লামেন্টারিয়ান আছেন, যে অ্যাকচুয়াল সিনারি যেটা, যেমন ধরুন আমাদের জ্বালানির সংকট সবাই জানে, কারণ গ্রামের ওই বাচ্চারাও জানে যে ঘরে ওই ফ্যান চালু করলে ফ্যান চলে না, দ্যাট মিনস আমার লোডশেডিং, বিদ্যুৎ নাই। আমি যখন আমার চুলা চালু করি গ্যাস নাই, চুলায় আগুন জ্বলে না, তার মানে এটা তো ভাই জানি আমরা সবাই। তো এই জানা জিনিসটাকে আপনি কেন ওই অ্যাঙ্গেল থেকে অ্যাড্রেস করেন না যে ভাই আমাদের সংকট সমাধান করতে হবে? এই যে আমাদের অর্থমন্ত্রী গত পরশুদিন বলেছেন যে এই সংকট থেকে উত্তরণে আমাদের প্রায় 2 বছর লাগবে। আমার হাতে আলাউদ্দিনের জাদু নেই যে আমি চাইলে এটা রাতারাতি সমাধান করে ফেলবো। ইটস এ সংকট যদি ক্রাইসিস যদি স্বীকার করে অসুবিধার তো কিছু নাই। ওই জায়গাটা আমি এটাই বলছি, আমি তার সাথে এই বিষয়ে একমত। এখন ধরেন এই যে তাদের জায়গা থেকে যে কোঅপারেশনটা, যেমন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন জ্বালানি সংকট সমাধানে তারা বেসরকারীকরণের মধ্য দিয়ে আমদানি করবে। ধরেন যে কয়েকটা শিল্প গ্রুপকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যে শিল্প গ্রুপ বা ওই অলিগার্ক শ্রেণীকে তারা আমদানি দায়িত্ব দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমি নিজেও তাদের বিরোধী। কারণ ওই অলিগার্ক শিল্প গোষ্ঠীগুলো দেশের জনগণের পক্ষে কাজ করে নাই। কিন্তু বেসরকারীকরণ করার বিরোধিতা করাটা এটা ওয়ান কাইন্ড অফ মূর্খতা আমি বলি। কারণ আপনি দেখেন পৃথিবীর 95% দেশে বেসরকারীকরণের মধ্য দিয়ে আবার যদি বিকল্প না থাকে, বিকল্প শক্তিশালী যদি কেউ না থাকে, প্রায় 70 থেকে 80% জ্বালানি আমদানি করা হয়। ইভেন ইন্ডিয়া পাকিস্তানে দেখেন 80% জ্বালানি আমদানি করা হয় ওই প্রাইভেটাইজেশন কোম্পানিগুলোর মধ্য দিয়ে। এখন তারা আসলে কি করতে পারতো? তারা করতে পারতো এই ইস্যুতে পার্লামেন্টে আলোচনার আহ্বান আনিয়ে, কিংবা পার্লামেন্ট যদি থাকতো পার্লামেন্টে আলোচনা করে নীতিমালা প্রণয়ন করা, যে আমরা একটা নীতিমালা ফিক্সড করলাম, প্রণয়ন করলাম, এই নীতিমালার আলোকে যেই পাক, সেটা সামিট পাক, হোয়াটএভার, নো প্রবলেম, যদি আমার নীতিমালার আলোকে ওই গ্রুপ বা ওই অলিগার্ক গোষ্ঠী পড়ে যায়, করবে, না পড়লে তো তারা অটোমেটিক্যালি কাজ পাবে না। আরেকটা বিষয় যে দলীয় নিয়োগ, এটা বিশেষ করি দলীয় নিয়োগ নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। এখন দেখেন একটা সরকার যদি সফল হয়, ওই সফলতার ভাগ কারা পায়? সরকারি দলে সবাই পায়, একই সাথে যারা আমলাতন্ত্রে থাকে তারাও পায়। সরকার যদি ফেইলিওর হয়, ব্যর্থ হয়, ওই ফেইলিওরের ভাগীদার শুধুমাত্র ওই রাজনৈতিক দল এবং সরকার নেই, কিন্তু আমলারা নেই না। এখন সরকার যদি তার সফলতার জন্য রাজনৈতিক কোনো ব্যক্তিকে ওই পোস্টে বা ওই পদে নিয়োগ দিতে যায়, আর আইনে যদি কোনো ব্যারিয়ার না থাকে, বাধা না থাকে, আপত্তিটা কথা ব্যারিয়ারটা তো 31 দফার সাথে না, তাদের ধরেন যে এটা একটা রাজনৈতিক ইস্তেহার, আর বাংলাদেশের যে এক্সিস্টিং লজ তারা বিরোধিতা করছে। এই যে ধরেন আপনারা অঙ্গীকার করেছিলেন দলীয় ব্যক্তিকে বসাবেন না, বসিয়েছেন, বিরোধিতা করছে, তারা বিরোধিতা করে, নো প্রবলেম। সরকার যদি মনে করে থাকে যে আমার ওই লোকটা ধরেন যে দলীয় কোনো পদে ছিল, তাকে বসালে আমার ওই প্রতিষ্ঠান সফল হবে, আমি এখানে নেতিবাচক কিছু দেখি না, যদি আইনে বাধা না থাকে। প্রশ্ন তুলতে পারেন যে ভাই আপনি যে ওই জুট কমিশনের চেয়ারম্যান বসালেন, এই জুট কমিশনের লোকটা একজন পানি বিজ্ঞানী, আপনি পানি বিজ্ঞানীকে এনে কেন জুট কমিশনে বসালেন? এই প্রশ্নটা তো তুলেন। কিন্তু আপনার প্রশ্ন তুলছে কোথায়? যে ভাই ও তো অমুক পদে ছিল। আরে ভাই পদে থাকলে অসুবিধা কোথায়? বাংলাদেশের একটা ব্যক্তিকে দেখান তো যে নিরপেক্ষ ব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ না পৃথিবীর কোন ব্যক্তি, পাগল আর ওই শিশু ছাড়া, যেটা বেগম খালেদা জিয়া সম্ভবত বলেছিলেন, যে নিরপেক্ষ না। প্রত্যেকের পিছনে কোনো না কোনো রাজনৈতিক আইডেন্টিটি আছে।